সমাস শিখতে লাগে 6 মাস। আজকে আমরা মাত্র 40 মিনিটে শিখে নেব এই সমাসের পুরো অংশ। তুমি শিখো কিভাবে কাজলের ন্যায় কালো, কাজল কালো। পরীক্ষায় তো ম্যাম কাজলের ন্যায় কালো আসে না, কিন্তু কিন্তু আমরা কি কখনো এটা বলি যে মহারাজ কৃষ্ণচন্দ্র সিংহ চিহ্নিত আসনে বসিয়া আছে? সমাস শিখতে গেলে আমাদেরকে কিছু পরিভাষা জানতে হয়। আমি শুধু মুখস্থ করছি না, এরপর থেকে তোমারও মাথায় এটা ভিডিওটা দেখো পুরোটা, তোমারও মাথায় কিন্তু এটা ঢুকে যাবে। তাহলে এই দৃশ্যমান আর অদৃশ্যমান এই যে অভেদ কল্পনা, এটাকেই আমরা বলি রূপক কর্মধারয় সমাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা ভিডিও। কি ভিডিও? এটা হচ্ছে সমাস। আজকে আমরা মাত্র 40 মিনিটে, মাত্র 40 মিনিটে একটু শিখে নেব আজকে এই সমাসের পুরো অংশ। আমরা জানি সমাস একটা কথা প্রচলিত রয়েছে, যেটা আমরা সবাই জানি যে সমাস শিখতে লাগে 6 মাস। কেন জানো তো? কারণ আমরা একটু অন্য নিয়মে শিখি এই সমাসটাকে। যেমন তুমি শিখো কিভাবে বাবা ও মা, বাবা মা, দিন ও রাত, দিন রাত, কাজলের ন্যায় কালো, কাজল কালো। আমরা শিখি এইভাবে, কিন্তু পরীক্ষায় তো ম্যাম কাজলের ন্যায় কালো আসে না, পরীক্ষায় আসে কাজল কালো। তাহলে ম্যাম কি করে আমরা বুঝবো যে এটা রয়েছে কোন সমাসে? তার জন্যই রয়েছে আজকের এই ভিডিও। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করব ভিডিওটা তোমাদের দারুণ হেল্প হবে। ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো, পুরো ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও। এখনই ভিডিওটা একটা লাইক করে দাও। এই সমাস নিয়ে কোনো ডাউট কিন্তু আজকের পর আর থাকবে না। এখান থেকে আসা একটা প্রশ্নও কিন্তু ছাড়লে আমাদের চলবে না। গ্রামার থেকে আসা প্রায় এমসিকিউ ধরো থাকবে তোমার 7 নাম্বার, আর এইখানে এমসিকিউ থাকে, এসিকিউ থাকে 8 নাম্বার। এখান থেকে টোটাল গ্রামারের পোর্শন থেকে কিন্তু আমার 15 নাম্বার থাকে, প্রায় 15 নাম্বার থাকে। তো এই নম্বর কিন্তু ছাড়লে আমাদের চলবে না, এই নম্বর আমাদেরকে কিন্তু ছিনিয়ে নিতে হবে। তার জন্য ভালো করে গ্রামারটা শিখে নিতে হবে। তো তাহলে চলো শুরু করে দিই। প্রথমে চলে আসছি, দেখো প্রথমে আমরা জেনে নেব যে সমাস কাকে বলে। কি লেখা রয়েছে আমার এখানে? লেখা রয়েছে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত করাকে আমরা বলি সমাস। ভালো করে বোঝার যে জিনিস রয়েছে, এটা একটু বুঝে নাও। পরস্পর মানে একটার সাথে একটার অর্থ থাকবে, ঠিক আছে? অর্থ সম্বন্ধযুক্ত হতে হবে। আর কি হতে হবে? দুই বা ততোধিক পদ, সেটা দুটো পদ হতে পারে কিংবা একাধিক, মানে দুইয়ের অধিক পদ হতে পারে। হয়ে কি হবে? জিনিসটাকে কি করবে? এক পদে পরিণত করবে, একটা পদে পরিণত করবে, সেটাকে আমরা বলছি সমাস। বোঝা গেল? এরপরে একটা ছোট্ট একটা বক্সে দিয়ে একদম শর্টকাটে জিনিসটা লেখা রয়েছে। দেখো আমি এখানে একটা উদাহরণ দিয়েছি যে সিংহ চিহ্নিত আসন, এটাকে আমি বলছি সিংহাসন। একটা জিনিস ভেবে দেখো, এখানে যে দুটো উদাহরণ লেখা রয়েছে, মহারাজ কৃষ্ণচন্দ্র সিংহাসনে বসিয়া আছেন। এই যে সিংহাসন, এই পদটা আমরা এখানে ব্যবহার করেছি। আমরা বলছি যে মহারাজ সিংহাসনে বসিয়া আছেন, কিন্তু কিন্তু আমরা কি কখনো এটা বলি যে মহারাজ কৃষ্ণচন্দ্র সিংহ চিহ্নিত আসনে বসিয়া আছে? সিংহ মানে এটাকে যখন ভাঙছি, সিংহাসনকে ভাঙছি যখন, আমরা ভেঙে বলছি, ব্যাস বাক্য করছি সিংহ চিহ্নিত আসন। আমরা কখনো এটা বলি না যে মহারাজ কৃষ্ণচন্দ্র সিংহ চিহ্নিত আসনে বসিয়া আছেন। তাই তো, যাতে শুনতে ভালো লাগে, বাক্যটা অনেক ছোট হয়, সে কারণে আমরা কিন্তু বলি যে মহারাজ কৃষ্ণচন্দ্র সিংহাসনে বসে আছেন। তাই তো, এটাকেই আমরা বলছি সমাস, যেটার মূলত কাজ হচ্ছে সংক্ষিপ্ত করা। দেখো এত বড় কাজ, এত বড় সেন্টেন্সটা ছিল, সেটাকে এক পদে পরিণত করছে। তাহলে মূল কাজ কি হচ্ছে? সংক্ষিপ্ত করছে। তাহলে সমাস কথার অর্থ আমরা বলতে পারি কিনা যে সংক্ষিপ্তকরণ বা সংক্ষেপ। বোঝা গেল? আর কি হতে পারে? আর হতে পারে এক পদীকরণ। দেখো এখানে আমরা পড়ে এসেছিলাম যে দুই বা ততোধিক পদ, এক দুই তিনটে পদ রয়েছে, তিনটে পদকে মিলিত করে আমরা করছি সিংহাসন। তাহলে আমরা এটা বলতে পারি যে দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত করছি। তাহলে সমাসের আরেকটা কাজ কি? এক পদীকরণ, মানে এক পদে পরিণত করা। 3 নম্বর কাজ রয়েছে পদের মিলন। পদের মিলন কেন? কারণ অবশ্যই একটার সঙ্গে একটা তো রিলেশন থাকতে হবে, যে পদগুলোর মিলন ঘটে যাচ্ছে। এখানে দেখো সিংহ চিহ্নিত আসন, এই চিহ্নিতটা উঠে গিয়ে হয়ে যাচ্ছে সিংহাসন। সিংহ আর আসন যুক্ত হয়ে সন্ধিবদ্ধ হয়ে আমরা করে দিচ্ছি সিংহাসন।
বোঝা গেল? তাহলে সমাস কি, আশা করি আর আমরা কোনোদিনও ভুলবো না। আর এটাও ভুলবো না যে সমাস কথার অর্থ কি। যারা এখনো মনে করে করে লেখো, যারা এখনো ভেবে ভেবে লেখো, আশা করি তাদের আর কখনো এই ভুল হবে না, তাই তো? নেক্সট আসছি কি, নেক্সট আসছে পরবর্তী যে অংশটা রয়েছে। সমাস শিখতে গেলে আমাদেরকে কিছু পরিভাষা জানতে হয়। কি পরিভাষা? যেমন ধরো পূর্বপদ, পরপদ, উত্তরপদ, তারপরে ধরো পরপদটাই অ্যাকচুয়ালি উত্তরপদ, ব্যাস বাক্য, সমস্যমান পদ। কি এগুলো আমি কিছুই বুঝতে পারছি না, এই পরিভাষা জিনিসটা কি? সমাজ তো জানবো, সমাজ শেখার সঙ্গে সঙ্গে এই পরিভাষা কেন আমরা শিখতে যাব? পরিভাষাটা আবার কি? হ্যাঁ, পরিভাষার গুরুত্ব একদম মানে অনেক রয়েছে। তো কি রয়েছে সেটা আমরা একদম শর্টকাটে একটা উদাহরণের মাধ্যমে প্রত্যেকটা জিনিস আমরা একদম সহজ করে বুঝে নেব। একটা উদাহরণের মাধ্যমে পূর্বপদ, পরপদ, ব্যাসবাক্য, সমাসবদ্ধ পদ, সমস্যমান পদ, একটা উদাহরণের মাধ্যমে পুরোটা আমরা বুঝে নেব। দেখো, এখানে আমরা বলছি কি সিংহ চিহ্নিত আসন, এটাকে আমরা এক পদে পরিণত করে বলছি সিংহাসন। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এটাকে আমি যদি বলি যে এটা সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, কারণ কি এই সিংহ চিহ্নিত আসন এই একসাথে জুড়ে গিয়ে হয়ে গেছে সিংহাসন, তার মানে এটা তো অ্যাকচুয়ালি সমাসবদ্ধ পদ বা সমস্য পদ। তাহলে ম্যাম এটা তো বুঝে গেলাম, তাহলে পূর্বপদ পরপদ কি করে চিহ্নিত করব? দেখো, সিংহ চিহ্নিত আসন, এই সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিতটা ভুলে যাও, ভাবো আসন, দুটো শব্দ রয়েছে, সিংহ, আসন। তাহলে আমরা বলতে পারি যেটা সিংহ এটা শুরুতেই রয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি পূর্বপদ। সিংহ হচ্ছে এখানে পূর্বপদ। আর মাঝের পদের কথা ভুলে যাও, লাস্টে যে পদটা রয়েছে সেটাকে আমরা বলছি পরপদ, মানে যেটা পরে বসছি। তাহলে শুরুতে যে পদটা থাকবে সেটাকে আমরা বলবো পূর্বপদ, আর যেটা শেষে থাকবে সেই পদটাকে আমরা বলবো কি, পরপদ। এটুকু বোঝা গেছে? এরপরে দেখো সমস্যমান পদ। আমরা দেখব যে কোনো একটা উদাহরণ নাও না কেন, সেই উদাহরণে সেই যে কোনো, আমি এখানে ব্যবহার করেছি সিংহ চিহ্নিত আসন, তুমি ধরো ব্যবহার করলে জয় সূচক ধ্বনি, জয়ধ্বনি। তো জয় এখানে পূর্বপদ, আর সূচক এটা আমি এখনো পর্যন্ত বলছি না এটা কি পদ। আর শেষে কি রয়েছে, ধ্বনি রয়েছে, ধ্বনিটা কি হয়ে যাচ্ছে আমার এখানে পরপদ। তাহলে পূর্বপদ আর পরপদ আমি সুন্দর করে বুঝে গেলাম। এবারে আসি সমস্যমান পদের ক্ষেত্রে, যেটা বললাম একটু আগে। দেখো, সিংহ রয়েছে, চিহ্নিত রয়েছে একটা পদ, আসন রয়েছে একটা পদ, এই তিনটে পদ আলাদা আলাদা, তিনটে পদকে আমরা বলবো এক একটা সমস্যমান পদ। যদি তোমাকে বলে যে এই সিংহ চিহ্নিত আসন এখানে কতগুলো সমস্যমান পদ রয়েছে, তুমি বলবে তিনটে রয়েছে। যতগুলো পদ হবে ততগুলো হচ্ছে সমস্যমান পদ। বোঝা গেল? ধরো তুমি একটা অন্য উদাহরণ দিলে, যেমন ধরো আমি তোমাকে বললাম যে তুমি ধরো বললে যে সপ্তর্ষি, সাতটি ঋষির সমাহার। ঠিক আছে, সপ্তর্ষি সাতটি ঋষির সমাহার। তাহলে সপ্ত বা সাত, ঋষির সমাহার, সপ্ত একটা, ঋষির একটা, সমাহার একটা, তাহলে তিনটে সমস্যমান পদ ব্যবহার করা হয়েছে। এটাই হচ্ছে সমস্যমান পদ। ঠিক আছে, তারপরে দেখো, এই যে গোটাটা সিংহ চিহ্নিত আসন, এই গোটাটা সিংহ চিহ্নিত আসন, এই গোটা বাক্যটা সমস্ত সমস্যমান পদগুলো মিলিত হয়ে কি হয়েছে, ব্যাস বাক্য। এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। দেখো সমস্তটাই লেখা রয়েছে এখানে, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। ব্যাস বাক্য কোনটা? ব্যাস বাক্য সিংহ চিহ্নিত আসন, এই পুরোটা পুরোটা একসাথে হচ্ছে ব্যাস বাক্য। আর এক একটা কি, এক একটা হচ্ছে সমস্যমান পদ। তাহলে পূর্বপদ পরপদ কোনটা? পূর্বপদ শুরুতে যেটা হবে সেটা পূর্বপদ, শেষে যেটা হবে সেটা পরপদ। ক্লিয়ার? আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। বোঝা গেল? আর কোনোদিনও এই ভুল হবে না। পরিভাষা কি, যে পরিভাষার কথা আমি শুরুতেই বলছিলাম যে সমাজ শিখতে গেলে আমাদেরকে পরিভাষা জানতে হবে, এই সেই হচ্ছে পরিভাষা, যেটা একটা ছকের মাধ্যমে পুরোটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। বোঝা গেছে? এরপরে আসবো সমাজকে কটা ভাগে আমরা ভাগ করে থাকি। দেখো, সমাজকে আমরা ভাগ করি দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। এখনো রয়েছে কি কি রয়েছে, আমরা যদি একটাকে ভাগ করতে পারি, অলপ, ঠিক আছে, যেটা দ্বন্দ্বর ক্ষেত্রে হতে পারে, তৎপুরুষের ক্ষেত্রে হতে পারে, বহুব্রীহির ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, তো অলপ একটা ভাগ করলাম। আরেকটা ভাগ করছি নিত্য সমাস, আরেকটা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। বোঝা গেলে? এগুলো কিন্তু আদার্স ভাগ রয়েছে।
মূলত আমরা এই কটা ভাগে ভাগ করি, কিন্তু পুরোটাই আমি আলোচনা করে দেব, ঠিক আছে? তো দেখো, দ্বন্দ্ব সমাস করতে গেলে তোমাদের একটা প্রশ্ন প্রচুর আসে পরীক্ষায়, যে এমন একটা সমাসের নাম লেখো যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদই প্রধান, কিংবা হয়তো বললো যে পরপদ প্রধান সমাসের একটি নাম লেখো। আসে তো এই উদাহরণগুলো। এখানে আমি লিখে দিয়েছি, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কিন্তু উভয় পদ প্রধান হবে, কর্মধারয় সমাসের ক্ষেত্রে পরপদ প্রধান হবে, তৎপুরুষ সমাসের ক্ষেত্রেও পরপদ প্রধান হবে, নতুন পদ প্রধান হবে কিসে? বহুব্রীহি সমাসে, মানে তৃতীয় পদের অর্থ যেখানে প্রাধান্য পাবে সেটাকে আমরা বলি বহুব্রীহি সমাস। নেক্সট রয়েছে পরপদ কোথায়? দ্বিগু সমাসে। আর রয়েছে পূর্বপদ, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাসে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যেগুলো রয়েছে আমার অন্য পরপদ পরপদ পরপদ, এই তিনটে ছাড়া বাকি যে পদগুলোকে আমি দেখো ঘিরে দিয়েছি, যাতে তোমাদের দেখতে সুবিধে হয়, ঠিক আছে? দেখতে সুবিধে হয় সেজন্য আমি এটাকে ঘিরে দিয়েছি। তাহলে এই গেল আমাদের সমাসের একদম ছকের আকারে আমরা দেখে নিলাম সমাসকে আমরা মূলত কটা ভাগে ভাগ করে থাকি, কটা ভাগ আমাদের পড়তে হবে, সমস্তটা জেনে নিলাম। এখন তুমি বলবে, ম্যাম আপনি তো বলে দিলেন যে আপনার তো মুখস্থ আছে, আপনি তো সমস্ত জেনে গেছেন, আপনি বলে দিবেন যে এই সমাসে এই পদ প্রধান পায়, এই সমাসে এই প্রধান পায়। আমি না, এরপর থেকে তুমিও বলবে। আমি শুধু মুখস্থ করছি না, এরপর থেকে তোমারও মাথায়, এটা ভিডিওটা দেখো পুরোটা, তোমারও মাথায় কিন্তু এটা ঢুকে যাবে। কি জিনিস? এই যে পূর্বপদ প্রধান পরপদ প্রধান, কোনটায় তোমার হচ্ছে উভয় পদ প্রধান, এটা কিন্তু তুমিও পারবে মনে রাখতে। কিভাবে? দেখো, আমি একটা সুন্দর একটা ছড়া এখানে লিখেছি। কি লিখেছি? দ্বন্দ্বে উভয় পদ প্রধান। আবার লিখেছি দ্বিতকে গাই পরপদের গান, মানে পরপদের অর্থ সেখানে প্রাধান্য পাবে। এটা তো আমি বুঝতে পারলাম যে দ্বন্দ্বের ক্ষেত্রে উভয় পদ। এখানে দেখো আমি লিখেছিলাম দ্বন্দ্বে উভয় পদ প্রধান, লিখেছিলাম তো। তো তুমি বলবে যে হ্যাঁ দ্বন্দ্বে উভয় পদ প্রধান, এটা তো আমি বুঝলাম, কিন্তু দ্বিতকে গাই পরপদের গান এটা আবার কি? বুঝিয়ে দেব। বহুব্রীহিতে পাচ্ছি নতুন অর্থ, মানে ধরো আমি একটা উদাহরণ দিলাম যে নীলকণ্ঠ, যার নীলকণ্ঠ, এটার মানে আমরা সাধারণত নয়, এটার মানে আমরা শিবকে বুঝি, তাই তো? তো আপনি তো তার মানে এটা অ্যাকচুয়াল মিনিং দাঁড়াচ্ছে না, এটা দাঁড়াচ্ছে অন্য একটা পদের বা তৃতীয় একটা পদ প্রাধান্য পাচ্ছে, যার একটা আলাদা মানে রয়েছে, তাই তো? তাহলে বহুব্রীহিতে আমরা কি পাচ্ছি? নতুন অর্থ পাচ্ছি। আর অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে কি হচ্ছে? পূর্ব পদ প্রধান হচ্ছে। তারপরে বলছে, বুঝেছো সবাই? তোমরা কি বুঝতে পেরেছো এই ছড়াটা? আবারও বলছি, আরেকবার বুঝে নাও। দেখো, দ্বন্দ্বে পাচ্ছি উভয় পদ প্রধান, এমন একটা সমাসের উদাহরণ আমি এখানে লিখেছি, দ্বন্দ্ব সমাসের বাবা মা। এটাকে যখন আমরা ব্যাস বাক্য ভাঙছি আমি বলবো বাবা ও মা, তাই তো? তারপরে রয়েছে দ্বিতক। দ্বি মানে হচ্ছে দ্বিগু, ত মানে হচ্ছে তৎপুরুষ, ক মানে হচ্ছে এখানে কর্মধারয়। ভালো করে শোনো, দ্বি মানে কি যাচ্ছে? দ্বি মানে দেখো দ্বিগু, ত মানে হচ্ছে তৎপুরুষ, আর ক মানে যাচ্ছে কর্মধারয়। বুঝা গেল? দ্বিতকে গাই পরপদের গান। দ্বিগু সমাস কি? যেখানে সংখ্যা থাকবে, যেমন কি রয়েছে সপ্তর্ষি, সাত রয়েছে, সপ্ত মানে সাত। যেমন আমি বললাম, আরো উদাহরণ ধরো বললাম যে ত্রিভুবন, ঠিক আছে? তারপরে ধরো বললাম আমি নবরত্ন, ঠিক আছে? এগুলো কিন্তু তোমার দ্বিগু সমাসের উদাহরণ। এই সপ্তর্ষির ব্যাস বাক্য করলে আমরা বলবো সপ্ত ঋষির সমাহার। তারপরে রয়েছে তৎপুরুষ। তৎপুরুষে কি হয়? পরপদ্য প্রধান হয়। আমি তো মুখস্থ তো করে নিলাম, মনেও রয়ে গেল। এখানে কি? রথ দেখা, এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস, রথকে দেখা, রথ দেখা। তারপরে রয়েছে কর্মধারয়। কর্মধারয় কি রয়েছে? কাজল কালো, আরো রয়েছে কর্মধারয়। এখানে আমি যে বলতে পারি কাজলের ন্যায় কালো, উপমান কর্মধারয় সমাস। তুমি বললে একটা মধ্যপদলোপীর উদাহরণ, তুমি বললে যে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, তুমি এখানে উদাহরণ দিলে সিংহাসন, হ্যাঁ হবে। তুমি বললে না আমি এটা উদাহরণ দেব না, আমি দেব যে রাজা বাবু, এটাও হবে, একদম ঠিক। ঠিক আছে? নেক্সট দেখো বহুব্রীহি। বহুব্রীহিতে কি বলছে? নতুন অর্থ পাচ্ছে। কিরকম? যেমন ধরো উদাহরণ লিখেছি আমি বিনা পানি। বিনা পানি মানে কিন্তু আমরা কাকে বুঝি? দেবী সরস্বতীকে বুঝি, তাই তো? নীলকণ্ঠ মানে যেরকম আমরা শিবকে বুঝি, সেরকম বিনা পানি মানে কিন্তু দেবী সরস্বতীকে বুঝি। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা নতুন অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে বহুব্রীহিতে কিন্তু পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না, পরপদের অর্থ প্রাধান্য পাবে না, পাবে কোন পদ? তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পাবে। পরে রয়েছে অব্যয়ীতে পূর্বপদ। পূর্বপদটা কিরকম? যেমন ধরো দুর্নীতি। নীতিটা কিরকম? মানে দূর মানে খারাপ, খারাপ নীতি। ধরো আমি বললাম দুর্ভিক্ষ,
বৃক্ষটা কিরকম হয়েছে, মানে খুব খারাপ অবস্থা, দুর্ভিক্ষ। ঠিক আছে, এই যে এগুলো, এক্ষেত্রে কি হচ্ছে, দুর্নীতির দূর, তারপরে যুক্ত নীতি হচ্ছে। আমরা যদি এটাকে ভাঙি, তাহলে এর যে পূর্বপদ, এটা হচ্ছে আমার অব্যয়ীভাব সমাসে প্রাধান্য পাচ্ছে। বুঝেছো? তোমরা কি বুঝতে পেরেছো এই ছড়া? এই ছড়া কিন্তু তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এখান থেকে আসা একটা প্রশ্ন কিন্তু কাটা গেলে চলবে না, নম্বর কাটা গেলে কিন্তু চলবে না। এই ছড়া কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। দ্বন্দ্বে উভয় পদ প্রধান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীতে নতুন অর্থ পাই, আর অব্যয়ীতে পূর্বপদ। বুঝেছো সবাই? মুখস্থ হয়েছে কিনা আমাকে জানিও। চলো, তাহলে এই জিনিসটা আমরা কিন্তু বুঝে গেলাম। এখান থেকে আসা একটা নাম্বারও কিন্তু আমরা কাটা যেতে দেব না। ক্লিয়ার? নেক্সট যাব আমরা এক একটা করে সমাস ধরে ধরে এবার বুঝবো সমাস নির্ণয়টা কিভাবে আমরা করব। ভিডিওর শুরুতে আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে সমাস আমরা একটু উল্টো নিয়মে শিখি, যাকে যে ক্ষেত্রে আমাদেরকে অনেকটা বুঝতে বা করতে অসুবিধে হয়ে যায়। তো এখানে কিন্তু আমরা সেই অসুবিধাটা করব না। তার জন্যই তো এই ছকটা আমরা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিলাম, যেখানে কোথায় বুঝবো যে এখানে দুটো পদ প্রাধান্য পাচ্ছে, কোথায় বুঝবো যে এখানে পূর্ব পদ প্রাধান্য পাচ্ছে, সেটা কিন্তু ভালো করে আইডেন্টিফাই করতে হবে। বোঝা গেল? চলো, প্রথম আসছি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। প্রথম দেখো, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য কি করব, বৈশিষ্ট্য নয়, ঠিক মনে রাখবো কিভাবে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা দেখবো মাঝে একটা ড্যাশ বা একটা হাইফেন থাকবে, তাই তো? যেমন আমি এখানে লিখেছি বাবা মা, বাবা ও মা, এখানে দুটো পদেরই কিন্তু প্রাধান্য রয়েছে, দুটো পদে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, তাই তো? তারপরে দেখো, এখানে সেই জন্য লিখেছি উভয় পদ প্রধান আর ড্যাশ বা হাইফে চিহ্ন থাকবে। এরকম কয়েকটা উদাহরণ আমি লিখেছি। যেমন ধরো ভালো মন্দ, আমি বলতে পারি ভালো ও মন্দ। ঠিক আছে, দুটো পদেরই প্রাধান্য পাচ্ছে। নেক্সট রয়েছে সাপে নেউলে, দেশে বিদেশে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এই যে দেশে বিদেশে, দেশে ও বিদেশে, এটা কিন্তু অলোপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কেন অলোপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ? কারণ অলোপ সমাসে কি হয়, বিভক্তি, যে বিভক্তি এ, যে বিভক্তিটা আসে, এ বলো র বলো, সে যাই বিভক্তি হোক না কেন, সেই বিভক্তি পদ কিন্তু সমাসবদ্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু লুপ্ত হয়ে যায় না। কি করে বুঝলাম? দেখো না, তুমিও দেখো না, আমি এখানে দেশ বলিনি, আমি এখানে বলেছি দেশে, একটা এ রয়েছে। আবার এখানে বলেছি একটা এ, বিদেশে এ বলেছি। ঠিক যখন আমরা এটাকে সমাস ব্যাস বাক্য করলাম, এখানেও দেখো দেশে ও বিদেশে আমরা কিন্তু সেগুলো রেখে দিয়েছি, তাই তো? আমরা কিন্তু সেগুলোকে রেখে দিয়েছি, বিভক্তি কিন্তু আমরা লুপ্ত করিনি। এটাই হচ্ছে অলোপ দ্বন্দ্ব, যেখানে বিভক্তি লুপ্ত হয় না। ধরো আমি বললাম মামার বাড়ি, এটা সম্বন্ধ তোমার কি বলবো, অলোপ সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ। এক্ষেত্রেও আমরা যখন ব্যাস বাক্য করে দেবো, তখন আমরা বলবো মামার বাড়ি। ঠিক আছে, যখন আমরা সমাস বদ্ধ করব, তখন আমরা এই যে রটাকে কিন্তু আমরা তুলবো না। যদি র তুলে দিই তাহলে কিন্তু হয়ে যাবে সম্বন্ধ তৎপুরুষ, তখন আর অলোপ থাকবে না। বোঝা গেল? তাহলে অলোপ জিনিসটা কি, এটুকু বুঝতে পেরেছো নিশ্চয়ই। তারপরে দেখো নাক কান গলা, এটা হচ্ছে বহুপদী। ঠিক আছে, এটা একসাথে অনেকগুলো পদ রয়েছে, এটাকে আমরা বলি বহুপদী দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ। ক্লিয়ার? দ্বন্দ্ব সমাসে তাহলে কি করে আমরা চিনবো? মাঝে হাইফেন থাকবে, একটা ড্যাশ থাকবে, আর দুটো পদ প্রাধান্য পাবে। এক্ষেত্রে আমরা বুঝে যাই যে এটা সাধারণত দ্বন্দ্ব সমাসই হবে, আর কোনো সমাস হতে পারে না এটা। বোঝা গেল? সাধারণত হাইফেন বা ড্যাশ চিহ্ন থাকে। ক্লিয়ার? চলো, এই গেল আমার দ্বন্দ্ব সমাস। এরপরে আসবো পরবর্তী যে সমাস, দ্বিতক পড়েছিলাম, ছড়াই যেমনটা পড়েছি আমরা সেই রিদিমে যাব। তাহলে দ্বিতকের প্রথমে দ্বিগু, তারপরে তৎপুরুষ, তারপরে কর্মধারয়। ঠিক আছে, চলো প্রথমে দেখছি দ্বিগু। দ্বিগুতে দেখবো আমরা কি কি আমাদেরকে মনে রাখতে হবে। দ্বিগুতে কি হয়, দ্বিতকে আমরা প্রথম বৈশিষ্ট্য জানি, প্রথম মনে রাখার নিয়ম জানি যে এখানে পরপদটা প্রধান হবে, মানে শেষে যে পদটা থাকে সেই পদটা প্রধান হবে। তারপরে বলছে পদের শুরুতে সংখ্যা থাকবে, একটা শুরুতে সংখ্যা থাকবে। যেমন এখানে আমি লিখেছি ত্রিফলা, পঞ্চবটী, ষড়ঋতু, সপ্তর্ষি, এগুলো কিন্তু সমস্তটাই দ্বিগু সমাসের উদাহরণ। কি করে বুঝলাম? অবশ্যই পরপদ। ফলাটা কি রকম, তিনটে ফলা যার রয়েছে। তারপর রয়েছে পঞ্চবটি, বটি মানে পাঁচটা বটের সমাহার। তারপর রয়েছে ষড়ঋতু, ঋতুটা কটা, ছটা। সপ্তর্ষি, সপ্তঋষি মানে সাতটা ঋষি রয়েছে। তাহলে ঋষি, তারপরে ঋতু, বটি, ফলা, এখানে এই যে পরপদটা রয়েছে, পরপদটা প্রধান হচ্ছে। আর শুরুতে আমরা সংখ্যা পেয়ে গেছি, তাহলে সংখ্যা থাকলে আমরা কি লিখবো, সমাহার লিখবো। ব্যাস বাক্য করার সময় শেষে সমাহার লিখবো। আর কি করব,
তিন, পঞ্চ, ষড়, সপ্ত এরকম যা সংখ্যা থাকবে সেটাকে আমরা লিখে দেবো। তারপরে যেটা থাকবে বটির সমাহার, ফলার সমাহার, ঋতুর সমাহার, ঋষির সমাহার। পারবে কিনা? দ্বিগু সমাস করতে পারবে কিনা? একদম সহজ, একদম সহজ। তাহলে সংখ্যা থাকবে আর পরপদ প্রাধান্য পাবে। নেক্সট যাব আমরা পরবর্তী যেটা রয়েছে কর্মধারয়। আমরা ফার্স্ট কর্মধারয়টা দেখি নি, তারপরে ত মানে দি তক, তটা ছিল ত মানে তৎপুরুষ, সেটা আমরা পরে আসছি। এখানে একটা জিনিস দেখো, কর্মধারয় সমাসের ক্ষেত্রে কি হয়, আমরা এখানে 5টা ভাগে ভাগ করি কর্মধারয় সমাসকে। একটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, 2 নম্বরে রয়েছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, 3 নম্বরে রয়েছে উপমান কর্মধারয় সমাস, 4 নম্বরে রয়েছে উপমিত কর্মধারয় সমাস, আর 5-এ রয়েছে রূপক কর্মধারয় সমাস। এবারে একটা জিনিস দেখো, এই সাধারণ কর্মধারয় সমাসের ক্ষেত্রে, সাধারণ কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা লিখছি মহারাজা, মহান যে রাজা। এখানে এই মহারাজা আমাদের পরীক্ষার সময় কোনটা দেওয়া থাকবে? এটা দেওয়া থাকবে, আমাদেরকে করতে হবে এইটা, তাই তো? তুমি মহারাজা, তুমি দেখলে বারবার পড়লে জিনিসটা বুঝলে, আচ্ছা মহাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ রাজাটা। তাহলে পরপদ এখানে প্রধান হচ্ছে, তাই তো? তাহলে পরপদ যখন প্রধান হচ্ছে, তখন পরপদ প্রধান কোন কোন সমাসে হতে পারে? দ্বিগু হতে পারে, ত মানে তৎপুরুষ হতে পারে, আর ক মানে কর্মধারয় হতে পারে। কর্মধারয় আমি এবার দেখলাম দ্বিগু তো হচ্ছে না, দ্বিগু কোনোভাবেই হচ্ছে না, কারণ মহারাজা এখানে শুরুতে সংখ্যা নেই, তাহলে দ্বিগু প্রথমেই কেটে গেল। পড়ে রইল কি? তৎপুরুষ আর কর্মধারয়। তুমি দেখলে এই যে মহারাজা, এটা কোনো কারকের আওতায় যাচ্ছে কিনা, মানে কারক তৎপুরুষ সমাস হচ্ছে কিনা, কারণ তৎপুরুষ সমাস হয় কিসে? কারক সম্বন্ধ যুক্ত পদ। তাহলে ওটা হচ্ছে কিনা আমি ফার্স্ট চেক করব। যদি দেখি যে হ্যাঁ তৎপুরুষ সমাস হচ্ছে, তাহলে তৎপুরুষের দিকে আমি দেখবো যে কোন তৎপুরুষ সমাসটা হচ্ছে। যদি দেখি যে না ওটা হচ্ছে না, তাহলে ঘুরে ফিরে চলে আসবো কর্মধারায়। এবারে দেখবো যে কর্মধারের কোনটার মধ্যে ওই অংশটা যাচ্ছে, কোন ভাগটার মধ্যে ওই মহারাজাটা যাচ্ছে। আমরা বলতে পারি মহা মানে কি? রাজা তো বুঝলাম, পরপদ তো বুঝে গেলাম। মহা মানে মহান, যিনি মহান রাজাদের মধ্যে তিনিই হচ্ছে মহারাজা, তাই তো? তাহলে আমি লিখে দেবো সিম্পল, মহান যে রাজা। তুমি ধরো বললে যে, সাপোজ ধরো বললে কাকা বাবু, একটা পদ তুমি পেলে যে কাকা বাবু, তুমি দেখলে যে এইটাকে তুমি বারবার পড়লে তুমি দেখবে যে এই পদটা কোনটা গুরুত্বপূর্ণ। আচ্ছা কাকা বাবু, বাবু গুরুত্বপূর্ণ, তাহলে বাবু যখন গুরুত্বপূর্ণ মানে পরের পদটা গুরুত্বপূর্ণ পাচ্ছে। তাহলে পরের পদটা যখন গুরুত্বপূর্ণ পাচ্ছে, তখন আমি দেখবো যে পরপদ প্রধান সমাসগুলো কি কি রয়েছে। দ্বিতক, দ্বি মানে দ্বিগু, ত মানে তৎপুরুষ, ক মানে কর্মধারয়। তাহলে তুমি দেখবে প্রথমে দ্বিগু সমাস হচ্ছে কিনা, না কাকা বাবু সংখ্যা তো নেই, প্রথমেই দ্বিগু কেটে গেল, পরে রইল কর্মধারয় আর তৎপুরুষ। তারপরে দেখবে যে এটা কোনো তৎপুরুষ সমাস হচ্ছে কিনা, কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, হ্যাঁ অপাদান, নিমিত্ত, সম্বন্ধ, ব্যাপ্তি, এই সমস্ত তৎপুরুষ যখন শিখে যাবে, তখন তুমি আইডেন্টিফাই করতে পারবে যে ওটা তৎপুরুষের জায়গায় যাচ্ছে কিনা। যখন দেখবে না ওটা তৎপুরুষেও যাচ্ছে না, ঘুরে ফিরে চলে আসবে কর্মধারয়। এবারে দেখবে কর্মধারয়ের কোন সমাসটা হচ্ছে, খুব সোজা কর্মধারয় সমাস চিহ্নিত করা। তাহলে বোঝা গেল কাকা বাবু যিনি কাকা তিনিই বাবু, আমি এখানে লিখেছি কাকা বাবু যিনি কাকা তিনিই বাবু। এরপরে দেখবো মধ্য পদলোপী। দেখো মধ্য পদলোপীর ক্ষেত্রে কি, মধ্য পদলোপী মানে মধ্য পদ লোপী মানে লোপ পেয়ে যাবে। কিরকম জিনিসটা? খুব সহজ, প্রথম থেকে আমি যে দুটো উদাহরণ দিচ্ছি, সিংহাসন জয়ধ্বনি। তুমি বললে সিংহ, মানে যেটা সিংহ একদম মহারাজা কোথায় বসে থাকবে, সিংহাসনে বসেন, ঠিক আছে? তো সিংহ চিহ্নিত আসন, এই চিহ্নিত এটা মধ্যপদ ছিল, কিন্তু দেখো যখন সমাস বদ্ধ হয়ে গেছে এই পদ কিন্তু লোপ পেয়ে গেছে। তারপরে দেখো জয়ধ্বনি, ধ্বনিটা কিরকম, মানে জয়ের ধ্বনি, তাহলে আমি বলতে পারি জয় সূচক ধ্বনি, ঠিক আছে? জয় সূচক ধ্বনি, এই সূচক কিন্তু এখানে এসে লোপ পেয়ে গেছে সমাসবদ্ধ হওয়ার সময়, তখন তুমি সেটাকে বলবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। বোঝা গেল? নেক্সট রয়েছে উপমিত কর্মধারয় সমাস। এখানে দেখো চন্দ্রমুখ মানে কি, মুখটা কি হচ্ছে চন্দ্রের মতো হচ্ছে, মানে তোমার মুখটা চাঁদের মতো। চাঁদ কি তোমার মুখের মতো হবে? সেটা তো হবে না, তোমার মুখটা হবে কার মতো? চাঁদের মতো। বোঝা গেল? তো সেটাকে আমরা বলবো উপমিত কর্মধারয় সমাস। এখানে একটা জিনিস হয়, এখানে একটা জিনিস আসে পরীক্ষায়, যেটা হচ্ছে উপমেয়, উপমান আর সাধারণ ধর্ম আর সাদৃশ্যবাচক শব্দ। যে জিনিসটা আমি দেখো একদম ছকের আকারে সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। উপমেয়টা কি? যে ব্যক্তি বা বস্তুকে তুলনা করা হয়,
দেখো এখানে কাজলের ন্যায় কালো, ঠিক আছে, কাজলের ন্যায়, কাজলের মতো কালো। কালোটা কিরকম? কালোকে তুলনা করা হচ্ছে কাজলের সঙ্গে। তারপরে বলেছে যার সঙ্গে তুলনা করা হয়, কাকে তুলনা করছে? এখানে কালোর সঙ্গে তুলনা করছে কাজলকে, তো সেটা হচ্ছে উপমান। তারপরে হচ্ছে সাধারণ ধর্ম, যে বৈশিষ্ট্য উপমেয় এবং উপমানের মধ্যে উভয়ের মধ্যেই রয়েছে। তারপরে কি বলেছে সাদৃশ্যবাচক শব্দ কি কি, যেমন ধরো উপমান, উপমানের যে তুলনাকে স্পষ্ট করে, যেমন ন্যায়, মতো, সদৃশ, এই যে ন্যায়, ন্যায়, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার সাদৃশ্যবাচক শব্দ। এই ছকটা ভালো করে মুখস্থ করবে। নেক্সট, রূপক। রূপকটা কি রয়েছে? মন মাঝি আর বিষাদ সিন্ধু। মন মাঝি দুটো পদ, মন আলাদা একটা পদ, মাঝি একটা পরপদ। তো এই দুটোর মাঝখানে আমরা বলতে পারি মন, রূপ মাঝি। মনটা আমরা চোখে দেখতে পাই না, এটা অদৃশ্যমান, কিন্তু মাঝি যিনি নৌকা চালান তাকে আমরা দেখতে পাই, তো সেটা কিন্তু দৃশ্যমান। তাহলে এই দৃশ্যমান আর অদৃশ্যমান বস্তুর মধ্যে বা ব্যক্তির মধ্যে, সে যাই হোক না কেন, এর যে মাঝে যে তুলনা করা হচ্ছে, এই যে অভেদ কল্পনা, একটা কল্পনা সৃষ্টি হয়েছে, এটাকেই আমরা বলি রূপক কর্মধারয় সমাস। যেমন আরো একটা উদাহরণ দেখো, বিষাদ আর সিন্ধু। সিন্ধু মানে আমরা জানি যে এখানে সমুদ্র বা সে যাই সাগর বা যাই হোক না কেন। বিষাদ মানে কি জানি? বিষ, ঠিক আছে, যেটা গরল বলি, ঠিক আছে। তো সমুদ্র কিন্তু আমরা দেখতে পাই, সাগর কিন্তু আমরা দেখতে পাই, সেটা কিন্তু দৃশ্যমান। যেটা দেখতে পাই না সেটা হচ্ছে বিষটা, জিনিসটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না। তাহলে এইটা হচ্ছে আমার দৃশ্যমান আর অদৃশ্যমান বস্তুর মাঝখানে যে অভেদ কল্পনা করছি, এটাকে আমরা বলবো রূপক কর্মধারয় সমাস। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, উপমেয় এবং উপমানের মাঝখানে যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে, প্রশ্নটা কিন্তু আসে পরীক্ষায়। এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। বোঝা গেল রূপক কর্মধারয় সমাস। এরপরে আসবো তৎপুরুষ সমাস। আগেই বলেছি তৎপুরুষ সমাস হচ্ছে কারক সম্বন্ধযুক্ত একটা তৎপুরুষ সমাস। যেমন এখানে পূর্বপদ পরপদ প্রধান হচ্ছে, আর পূর্বপদে বিভক্তি থাকুক বা অনুসর্গ থাকুক, সেটা যখন সমাসবদ্ধ হবে সেখানে সেটা লোপ পেয়ে যাবে। কি কি হতে পারে ভাগগুলো একটু দেখে নাও। কর্ম হতে পারে করণ, নিমিত্ত, অপাদান, সম্বন্ধ। অধিকরণ নং মানে না, উপপদ ব্যাপ্তি আর অলোপ, ঠিক আছে, এতগুলো ভাগ কিন্তু হতে পারে। এবারে কি করে বুঝবো যে কোনটা কিভাবে যাচ্ছে? কর্মে তো আমরা দেখবো কে বিভক্তি, করণে কি দেখবো দ্বারা দিয়া কর্তৃক থাকবে, নিমিত্তর ক্ষেত্রে কি দেখবো জন্য, নিমিত্ত আর উদ্দেশ্য, এগুলো বুঝাবে। অপাদানে কি থাকবো? অপাদানে আমরা জানি কি থেকে, হইতে, চেয়ে, এটা গুরুত্বপূর্ণ। সম্বন্ধতে কি দেখবো? সম্বন্ধতে একটা অকারক, এখানে কি দেখবো? এখানে র বিভক্তি দেখবো, র এর। অধিকরণে কি দেখবো? এ বিভক্তি দেখবো। নং এ থাকবে কি নেগেটিভ মানে না থাকবে। উপপদে কি দেখবো? উপপদটা দেখবো সাধারণত একটা মানে একটা বড় বাক্য থাকবে, যেটা আমরা ছোটবেলায় শিখে এসেছি, এক কথায় প্রকাশ আমরা ছোটবেলায় শিখেছি না? পঙ্কে জন্মে যা পঙ্কজ, অগ্রে জন্মায় যে অগ্রজ, ইন্দ্রকে জয় করেছেন যিনি ইন্দ্রজিৎ, ছোটবেলায় করেছি তো এক কথায় প্রকাশ। সেই এক কথায় প্রকাশ কিন্তু এই তৎপুরুষ উপপদ তৎপুরুষ সমাসে দেখতে পাবো। তারপর হচ্ছে ব্যাপ্তি, মানে একটা সময়, যেমন ধরো চির সুখী, চির সুন্দর, ক্ষণস্থায়ী, হ্যাঁ। তারপরে কি বলবো? আকণ্ঠ, এইরকম বোঝাবে। আর কি রয়েছে? অলোপ। অলোপ তো আগেই বলেছি, এখানে বিভক্তি যেটা থাকবে সেটা কিন্তু লোপ পাবে না, যেমন মামার বাড়ি, ঠিক আছে। চলো এবারে উদাহরণের মাধ্যমে জিনিসটা আমরা বুঝে নিই। তো দেখো উদাহরণ কি কি দিয়েছি। রথ দেখা, রথ কে দেখা, এই যে কে, এটা কিন্তু আমরা এখানে আনিনি, সমাসবদ্ধ করেছি যখন, তখন কে বিভক্তিটাকে আমরা তুলে নিয়েছি। তো এটাকে আমরা বলবো কর্ম তৎপুরুষ সমাস। আরো উদাহরণ বলুন। বাসন মাজা, বাসন কে মাজা। এবারে আসবো দেখো ছায়াবৃত্তা, ছায়া দ্বারা আবৃতা। এই যে দ্বারা চলে এসেছে, দ্বারা মানে আমরা কি করে দেবো করণ তৎপুরুষ। এজন্যই বলে যে সমাস শিখতে গেলে কিন্তু তোমাকে কারকটা শিখে আসতে হবে, কারক না জানলে তুমি কিন্তু সমাসের এই তৎপুরুষ অংশটা কিন্তু কিছুই বুঝতে পারবে না। যদি তোমরা কারকের ভিডিও না দেখে থাকো তাহলে আগে কারকের ভিডিওটা দেখে নাও, আমি সেটা পোস্ট করে দিয়েছি, তাহলে তোমাদের এই সমাসের তৎপুরুষ অংশটা বুঝতে কিন্তু অনেকটাই সুবিধে হবে। বোঝা গেল? কারক কিন্তু জানতে হবে, তৎপুরুষ সমাস শিখতে গেলে কারক জানতে হবে। তাহলে ছায়া দ্বারা, ছায়া দ্বারা আবৃতা মানে ছায়ার দ্বারা ঘেরা, তাই তো, সেটাকে আমরা বলছি করণ তৎপুরুষ সমাস। রান্নাঘর, রান্নার জন্য যে ঘরটাকে আমরা, সেটাকে রান্নাঘরে তো যে আমরা শুয়ে পড়ি না, তাই তো, রান্নাঘরে যে আমরা বসে গল্প করি না, টিভি চালিয়ে গল্প টল্প করি না, আমরা রান্নাঘরে রান্নার জন্য সেটাকে ব্যবহার করি, সেই জন্য আমরা বলি রান্নাঘর। তাহলে আমরা কি লিখতে পারি? রান্নার নিমিত্ত ঘর, যেটা নিমিত্ত তৎপুরুষ সমাস। তারপরে স্মৃতি মন্দির, কারোর উদ্দেশ্যে তুমি একটা মন্দির বানিয়েছো,
তো তুমি সেটাকে স্মৃতি মন্দির বলছো, তার মানে স্মৃতির উদ্দেশ্যে যে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে সেটাকে আমরা বলবো স্মৃতি মন্দির। ঠিক আছে, এটাও নিমিত্ত তৎপুরুষ। নিমিত্ত নিমিত্ত মানে কি, জন্য, নিমিত্ত আর উদ্দেশ্য বোঝাবে। ঠিক আছে, তারপরে দেখো আগা গোড়া, আগা থেকে গোড়া, আগা থেকে গোড়া, এটাকে কি থেকে চলে এসছে, হইতে থেকে যে হলে কোন কোন কারক হয়, অপাদান কারক হয়, তাহলে আমি এখানে করে দেবো কি অপাদান তৎপুরুষ সমাস। তারপরে রয়েছে গাছ পাকা, গাছ পাকা আমরা বলি কোনটাকে, যেটা গাছে থাকা অবস্থায় পেকে নেয়, পেকে যায়, তুমি ঘরে এনে পাকিয়েছো সেটাকে আমরা গাছ পাকা বলি না, যেটা গাছে থাকা অবস্থাতে পেকে যায় সেটাকে আমরা বলি গাছ পাকা। বোঝা গেল? তো আমরা বলি কি গাছে পাকা, তাহলে সেটা কি হচ্ছে, অধিকরণ হচ্ছে। এই যে এ বিভক্তি দেখো এখানে কিন্তু নেই, লুপ্ত হয়ে গেছে। তো এটাই আমরা বলবো যে বিভক্তি, একটু আগে বললাম না বিভক্তি আর অনুসর্গ লুপ্ত হয়ে যাবে, দেখো বিভক্তি আর অনুসর্গ লুপ্ত হয়ে গেছে, দেখো এখানে নিমিত্ত ছিল এখানে নেই, দ্বারা অনুসর্গ ছিল এখানে নেই, থেকে অনুসর্গ ছিল এখানে নেই, এখানে বিভক্তি ছিল এখানে নেই, এখানে বিভক্তি ছিল এখানে নেই। বোঝা গেল? তাহলে সম্বন্ধতে আমরা কি জেনেছি, র বিভক্তি হবে। তাহলে র বিভক্তি গিয়ে পথের রাজা, রাজপথ, এই যে র এখানে নেই। ময়ূর পালক, ময়ূরের পালক, এর বিভক্তি হচ্ছে, এখানে কিন্তু নেই। এটাকে আমরা বলবো সম্বন্ধ তৎপুরুষ, এটা কিন্তু অকারক। সম্বন্ধ তো আমরা অকারকে পড়ে এসেছি, তাই তো? তাহলে এটা অকারক, একটা অকারক তৎপুরুষ সমাস। বোঝা গেল? এরপরে দেখো নং তৎপুরুষ ছিল, মানে যেটাকে না বলি, মানে কি নেগেটিভ, যেটা আমরা নেগেটিভ বলি, নেগেটিভ মানে না থাকবে। তাহলে কি অসুন্দর, অসুন্দর যেটা সুন্দর নয় সেটাকে আমরা বলছি অসুন্দর। তুমি বলছো গড় রাজি, মানে সে রাজি নয়, সেখানে যেতে সে রাজি নয়, তাহলে আমরা বলছি কি নয় রাজি, না তৎপুরুষ সমাস। বোঝা গেল? নেক্সট আসছি উপপদ তৎপুরুষ সমাস। আগেই বলেছি এগুলো আমরা এক কথায় প্রকাশ ছোটবেলায় করে এসেছি। দেখো অরিকে দমন করেন যে অরিন্দ্রম, অগ্রে জন্মে যা অগ্রে জন্মে যে অগ্রজ, পঙ্কে জন্মে যা পঙ্কজ। ঠিক আছে, এগুলো কি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ, তাই তো? মানে যেগুলো এক কথায় প্রকাশ করি, যেটাকে আমরা ইন্দ্রজিৎ, মানে ইন্দ্রকে যিনি জয় করেছেন, ইন্দ্রকে যিনি জয় করেছেন সেটাকে আমরা বলছি উপপদ তৎপুরুষ সমাস। বোঝা গেল? এরপরে দেখো ব্যাপ্তি তৎপুরুষের আমি একটা উদাহরণ দিয়েছি, চির সুন্দর, মানে চিরকাল ধরে যে জিনিসটা সুন্দর, সে পুরো একদম চির সুন্দর। ঠিক আছে, তো আমি বলছি চিরকাল ধরে মানে চিরকাল ব্যাপিয়া যে সুন্দর, সেটাকে এই যে ব্যাপিয়া রয়েছে। বোঝা গেল? তুমি বলবে চিরসুখী, চিরকাল ব্যাপী যে সুখী সেটা চিরসুখী। ঠিক আছে, তো এই যে ব্যাপিয়া, এটাই হচ্ছে ব্যক্তি তৎপুরুষ সমাস। বোঝা গেল? নেক্সট কি রয়েছে, মেঘে ঢাকা, মেঘে ঢাকা মানে মেঘের দ্বারা ঢাকা, এটা কিন্তু অলপ রয়েছে, অলপকরণ তৎপুরুষ। যেমন আমি যদি আরো একটা উদাহরণ দিই, মামার বাড়ি, মামার বাড়ি, সেটাকে আমি বলবো কি মামার বাড়ি, সেটাকে আমি বলবো কি মামার বাড়ি। ঠিক আছে, মামার বাড়ি, এটা কিন্তু অলপ সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ। ধরো আমি বললাম পাখির খাঁচা, তুমি বলবে পাখির খাঁচা, র বিভক্তিটা কিন্তু লোপ পাবে না। বোঝা গেল? এটাই হচ্ছে সম্বন্ধ, অলপ সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ। এরকম অনেক হতে পারে, সেটা নিমিত্ত হতে পারে, অপাদান হতে পারে, কর্ম হতে পারে, অনেক কিছু হতে পারে যেটা বিভক্তিটা লোপ পাবে না, সমাস বদ্ধ হয়ে গেলেও সেখানে লোপ পাবে না। বোঝা গেল? এই গেল আমার টোটাল তৎপুরুষ সমাস। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস শিখে গেলাম, দ্বিগু কর্মধারে তৎপুরুষ বুঝে গেলাম, পড়ে রইল কি বহুব্রী। চলে আসা যাক বহুব্রীতে। বহুব্রীর ক্ষেত্রে আমরা দেখব যতগুলো ভাগে ভাগ করা যায়, সমানধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার, মধ্যপদলোপী, সংখ্যাবাচক, সহার্থক আর নং। জিনিসটা কি রয়েছে, সমানাধিকরণ। দেখো এখানে শশাঙ্ক, যেখানে দুটোই থাকবে বিশেষ্য পদ। তারপরে রয়েছে ব্যাধিকরণ, ব্যাধিকরণে কি হচ্ছে, নীলকণ্ঠ, একটা বিশেষণ পদ থাকবে, একটা বিশেষ্য পদ থাকবে, বিশেষণ পদ আর বিশেষ্য পদ। নীলকণ্ঠ যার, মানে যার কণ্ঠটা নীল, শিবের রয়েছে, তো নীলকণ্ঠ। ব্যতিহারে কি হবে, দেখো এখানে প্রথমে আ বা আ আর পরে হচ্ছে হর্ষই। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দেখো, লাঠা লাঠি, দেখো এখানে আ রয়েছে, এখানে হর্ষই রয়েছে, লাঠি ই হর্ষই রয়েছে। তাহলে এই রকম যে লাস্টে তো হর্ষই থাকবে, শুরুতে আ বা আরেকটা কি হতে পারে, এ মনে হয়, এ না কি একটা হয়। ঠিক আছে, কেশাকেশি ওটাও আসছে, হাতাহাতি, হ্যাঁ, আর ও ও হতে পারে, যেমন ধরো চুলো চুলি। ঠিক আছে, চুলে চুলে যে লড়াই। ঠিক আছে, এগুলো হতে পারে। তো সেগুলোকে আমরা বলবো পুনরাবৃত্তি যেগুলো ঘটে। ঠিক আছে, যেগুলো একই করণ মানে একই ক্রিয়া করছে, যেগুলো যেগুলো পুনরাবৃত্তি ঘটে, সেটাকে আমরা বলি ব্যতিহার বহুব্রী সমাস। যেমন লাঠিতে লাঠিতে যে লড়াই,
কেশাকেশি, হাতাহাতি, মারামারি, চুলোচুলি, হ্যাঁ, ইত্যাদি হচ্ছে আমার ব্যক্তি আর বহুব্রীহি সমাসের উদাহরণ। নেক্সট কি রয়েছে? মধ্য পদলোপী। সেম জিনিস কর্মধারয়ে পড়ে এসেছি। মধ্যপদ মানে মাঝের পদগুলো লোপ পেয়ে যাবে। এখানে কি বলছে? বিধুমুখী। বিধু মানে চাঁদ, মুখী মানে মুখ। তো বিধুর মতো মানে চাঁদের মতো মুখ যার, ঠিক আছে, চাঁদের মতো মুখ যার। এই যে মাঝের পদগুলো, এগুলো কিন্তু আমরা নিচ্ছি না, এগুলো কিন্তু নিচ্ছি না, শুধু লিখছি বিধু আর মুখী, যেখানে রটা লুপ্ত হয়ে গেছে দিয়ে করে দিচ্ছি বিধুমুখী, ঠিক আছে, মাঝের পদগুলো থাকবে না। পরে রয়েছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, যেটা হচ্ছে দশানন, দশ আনন যার। তুমি বলবে ম্যাম সংখ্যাবাচক বহুব্রীহি, তো আমি একটু আগে বললেন যে দ্বিগু সমাস সংখ্যাবাচক বহুব্রীহি, তাহলে দ্বিগু সমাসের ক্ষেত্রে সংখ্যা আসবে পূর্বপদে, তাহলে বহুব্রীহিতে এলো যে, তাহলে আমরা কি করে বুঝবো? দেখো, একটা জিনিস বোঝার আছে, দ্বিগু সমাসের সমাহার বসবে, ঠিক আছে, আর বহুব্রীহি সমাসে কিন্তু যার থাকবে। আবার একটা জিনিস মেন বৈশিষ্ট্য, মেন পার্থক্য যেটা, দ্বিগু সমাসের ক্ষেত্রে পরপদটা প্রধান হবে, আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কিন্তু তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাবে। যেমন পঞ্চানন, ঠিক আছে, শিব। দশানন, রাবণকে বুঝছি আমরা, তাহলে 10টা মুখ রয়েছে যার, আনন মানে মুখ, 10টা মুখ কার রয়েছে? রাবণের রয়েছে, তাহলে রাবণকে আমরা বুঝতে পারছি। এখানে কিন্তু 10 আননের সমাহার, এটা কিন্তু হবে না, মানে 10টা মুখ তো অন্য কারোর আর নেই, তাই তো, অন্য কারোর আর কারোর কিন্তু নেই, একমাত্র রাবণের রয়েছে 10টা মুখ। তাহলে এখানে কিন্তু তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাবে। বহুব্রীহি সমাস মানে আমরা যেটা আইডেন্টিফাই করব সেটা হচ্ছে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাবে, তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু সমাসের মূল পার্থক্য কিন্তু এটাই, যদি তোমার পরীক্ষায় আছে তাহলে তুমি এটাই লিখবে। বুঝতে পেরেছো? নেক্সট আসছে সহার্থক বহুব্রীহি, যেখানে সহিত বা সহ এই শব্দটা ব্যবহার করা হবে। যেমন সপরিবার, পরিবারের সহিত বর্তমান, সপুত্র, পুত্রের সহিত বর্তমান, ইত্যাদি। নেক্সট কি রয়েছে? নং মানে না। বেতার, নেই তার যাতে, কাতে তার নেই, রেডিওতে তার নেই, তাই তো, আমরা তার ছাড়া সাধারণত ব্যবহার করি। পুরো রেডিওর কানেকশনটা আসছে কোথা থেকে আমরা জানি না, মানে ধরে নিচ্ছে, সিগন্যাল ধরে নিচ্ছে, তার একটুখানি দিয়ে দিলাম, সিগন্যাল ধরে নিল। এখনকার রেডিও গুলো তো আবার তারও ঝোলাতে হয় না, এমনি ইলেকট্রিক বা ব্যাটারি দিয়ে দিলেই সেটা বাজে। তো নেই তার যাতে, তাই তো, সেটাকে আমরা বলছি এটা নতুন পদের অর্থ, মানে নয় তার আমরা বলি না, ঠিক আছে, আমরা বলি তার নেই যেটাতে। আবার ধরো অজ্ঞান, অজ্ঞান মানে কি? দিশাহীন হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, তার কোনো হুঁশ নেই, তাহলে অজ্ঞান আমরা কি বলবো? যে নেই জ্ঞান যা, যার জ্ঞান নেই বা নেই জ্ঞান যা, সেটা হচ্ছে আমার বহুব্রীহি সমাস। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, তৎপুরুষ সমাসে কি হবে? নং বহুব্রীহি আর নং তৎপুরুষের পার্থক্য এটাই, যেখানে তৎপুরুষ সমাসে হবে পরপদ প্রধান, আর বহুব্রীহি নং বহুব্রীহি সমাসে কি হবে? তোমার তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাবে, এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য। চলো, নেক্সট আসছি বহুব্রীহি সমাস বুঝে নিলাম, এরপরে নেক্সট আসবো অব্যয়ীভাব সমাস। দেখো, অব্যয়ীভাব সমাসে আমি আগেও বলেছি যে পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে, পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে, আর পদের শুরুতে সাধারণত সাধারণত আমরা উপসর্গ দেখতে পাবো, ঠিক আছে। তুমি বলবে যে উপসর্গ, যে তৎপুরুষ সমাস ব্যক্তি তৎপুরুষের একটা ভাগ রয়েছে, তো সেখানেও তো উপসর্গ, যেমন আমৃত্যু, আপনি বলবেন যে এটা কণ্ঠ পর্যন্ত, ঠিক আছে, এটাও কিন্তু কিন্তু একটা উপসর্গ, হ্যাঁ ওটাও কিন্তু উপসর্গ, কিন্তু এখানে বেশিরভাগটাই সাধারণত উপসর্গ দিয়েই হয়, যেমন উপ, দু, অনা, অ, প, প্র, প্রতি, ঠিক আছে, এগুলো কিন্তু বেশিরভাগটাই দেখবে উপসর্গ রয়েছে, আর যথা থাকে, যথারীতি, ঠিক আছে, রীতিকে অতিক্রম না করে যথারীতি আমরা বলি। তারপরে উপজাতি, উপ মানে কি? ছোট, ওই জন্য আমরা বলছি ক্ষুদ্র জাতি। দুর্ভিক্ষ কি? ভিক্ষার অভাব, ঠিক আছে, যেটা দুর্ভিক্ষ হয়ে যাচ্ছে, ভিক্ষার অভাব। হাবাতে মানে ভাতের অভাব, ঠিক আছে। দুর্নীতি, নীতির অভাব, এগুলো সব অভাব অর্থে, এগুলোর কিছু কিছু অর্থ রয়েছে, নৈকট্য অর্থ, বিপরীতার্থক অর্থ, সমীপ্য অর্থ, সদৃশ্য অর্থ, এরকম অর্থ দিয়ে জানতে চায় অনেক সময় তোমাদের পরীক্ষায়, এটাও কিন্তু প্রশ্ন দেয়। যেমন উপ, এখানে কি হচ্ছে? ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হচ্ছে, ক্ষুদ্রতা অর্থে ব্যবহৃত হয়। গ্রহ তো বড় হয়, উপগ্রহ মানে কি? সেটা ছোট হয়। উপগ্রহ সবসময় ছোট হয়, গ্রহের থেকে ছোট হয়। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, উপ কথার এখানে মিনিংটা দাঁড়াবে যেটা ছোট অর্থে, মানে ক্ষুদ্রতা অর্থে। এইরকম করে মিনিং গুলো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো এটা গেল আমার অব্যয়ীভাব সমাসের, যেখানে পূর্বপদ মানে প্রথম যে পদটা উপ, দু, ঠিক আছে, ধরো হাভাতে বললে হা, তারপরে ধরো প্রতিক্ষণ, ঠিক আছে, বা এই ধরো ক্ষণে ক্ষণে, ঠিক আছে, প্রতিদিন,
হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার কিন্তু প্রতি, এগুলো কিন্তু হচ্ছে সমস্তটাই পূর্বপদ, যেটা সেটার প্রাধান্য পাবে। এটা হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ বা এটা চেনার নিয়ম। এরপরে আসবো আমরা, পরে যেটা আসবো সেটা হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাসে কি হয়, নিত্য সমাস করতে গেলে আমাদের প্রথাগত নিয়মে ব্যাসবাক্য হয় না। ব্যাসবাক্য করতে গেলে একটা অন্য পদের প্রয়োজন হয়। যেমন কি, যেমন শেষে দেখবে একটা অন্তর থাকবে, না হলে শেষে মাত্র থাকবে। কি কি? গ্রামান্তর, অন্তর রয়েছে, চোখ বুজে নিত্য সমাস। মন্বন্তর, অন্তর রয়েছে, চোখ বুজে নিত্য সমাস। মাত্র, কেবল দর্শন, ধরো তুমি বললে নাম মাত্র, কেবল নাম, এই মাত্র থাকলে তুমি কেবল নিয়ে চলে আসবে শুরুতেই, ঠিক আছে? আর অন্তর থাকলে তুমি শুরুতেই কি আনবে? অন্য। গ্রামান্তর মানে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাচ্ছে, গ্রামান্তর হচ্ছে। গ্রামান্তর, মন্বন্তর, যুগান্তর, দেশান্তর, হ্যাঁ এগুলো কিন্তু সমস্তটাই, জন্মান্তর, এগুলো কিন্তু সমস্ত নিত্য সমাসের উদাহরণ। শেষে অন্তর থাকবে, আর সেই অন্তরটা হয়ে যাবে কি, অন্তরটা হয়ে যাবে কি, দেখো ভালো করে জিনিসটা লক্ষ্য করো। এই যে এখানে অন্তর রয়েছে, অন্তরটা হয়ে যাবে অন্য, আর গ্রাম যে রয়েছে গ্রামটা চলে যাবে শেষে। সেম জিনিস, মাত্র এটা চলে আসবে কেবল হয়ে, আর দর্শন এটা চলে যাবে একদম শেষে। মন্বন্তর, গ্রামান্তর, যুগান্তর, নামমাত্র, এগুলো কিন্তু সমস্ত নিত্য সমাসের উদাহরণ, যেটার কিনা শেষে থাকবে হয় মাত্র, না হলে থাকবে অন্তর। বোঝা গেল? নিত্য সমাস আর কোনোদিনও তোমরা ভুল করবে না, দেখবে তখনই বসিয়ে দিবে। বোঝা গেল? চলো নেক্সট আসছি কি, বাক্যাশ্রয়ী সমাস। একদম শেষ অংশ, বাক্যাশ্রয়ী সমাস। বাক্যাশ্রয়ী সমাসটা কিরকম, বড় বাক্য থাকবে, একটা বাক্যকে আশ্রয় করে সমাসবদ্ধ পদটা গঠিত হবে। যেমন বসে আঁকো প্রতিযোগিতা, দেখো বসে বসে আঁকার জন্য আয়োজিত যে প্রতিযোগিতা, ঠিক আছে, রক্তদান শিবির, ঠিক আছে, এগুলো কিন্তু সমস্ত তোমার কি, বাক্যাশ্রয়ী ব্যাস বাক্যের উদাহরণ। বোঝা গেল? এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে একটা বড় বাক্যকে আশ্রয় করে যে তোমার সমাসবদ্ধ পদটা গড়ে উঠবে, সেটাকে আমরা বলি বাক্যাশ্রয়ী সমাস। বোঝা গেল? তো এই ছিল আমার গোটা সমাসের ওয়ান শর্ট ভিডিও, যে ভিডিওতে আমি প্রত্যেকটা অংশ, সমাস কিভাবে নির্ণয় করতে হয়, সমাসের পরিভাষা কি, সমাস কাকে বলে, এর মূল কাজ কি, কিভাবে আইডেন্টিফাই করব কোন সমাস কি প্রধান রয়েছে, কিভাবে নির্ণয় করব, সমস্ত তার আলোচনা। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আর যদি তোমাদের কোনো অংশ বুঝতে অসুবিধা থাকে তাহলেও সেটা আমাকে কমেন্ট করে জানিও। আশা করব কোনো কিছুই অসুবিধা থাকবে না, খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দেবে। চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে।